আমার প্রিয় ছাত্রছাত্রীরা, 2022-এর ক্লাস 11-এর কেমিস্ট্রির যে পরীক্ষা হতে চলেছে, দেখো আমি জানি প্রত্যেকের পড়াশোনা খুবই খারাপ হয়েছে কোভিড পরিস্থিতির জন্য। সেজন্য দেখো তোমাদের জন্য আমি ক্লাস 11-এর কেমিস্ট্রি বিষয়ের উপর একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন বানিয়েছি। যদি তোমরা এই সাজেশনটা ফলো করো পুরোটা, তাহলে কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তা দেখো, সাজেশনের প্রথম যে পার্টটা আমি দেখেছি, কোশ্চেন প্যাটার্ন ফর ক্লাস 11 2022 চ্যাপ্টার ধরে দেখো, সেখানে এমসিকিউ, ভেরি শর্ট কোশ্চেন 2 মার্কের, 3 মার্কের এবং 5 মার্কের সব রকম প্রশ্ন দেখো। কোন চ্যাপ্টার থেকে কত পড়বে সেটা আমি দেখিয়ে দিয়েছি, এবং এর আগে অলরেডি আমি 2টো চ্যাপ্টার আলোচনাও করেছি। আমি তোমাদের এই পরপর দেখিয়ে যাচ্ছি। দেখো, এইগুলো হচ্ছে আমরা অলরেডি আলোচনা করেছি প্রথম চ্যাপ্টার, এরপরে হচ্ছে তোমার দ্বিতীয় চ্যাপ্টারও আলোচনা হয়েছে। স্ট্রাকচারাল অ্যাটম এখান থেকে 6 নম্বর হয়েছে, এটাও আমরা আলোচনা করেছি, এর আগের ভিডিও আমরা পেয়ে যাবে। আজকে আমরা যেটা আলোচনা করব, একটু পিছনের দিকে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে তোমার অর্গানিক পোর্শনটা, সেখান থেকে কিন্তু অনেকটাই ছেলেমেয়েদের একটু প্রবলেম হয় যে অর্গানিকটা কীরকমভাবে করলে হয়। আমি দেখো প্রথমে দেখিয়ে দিই পুরো চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা, ঠিক আছে? তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর যদি কে এই পুরো পিডিএফটা তোমরা বাই করতে চাও, তাহলে আমি ডেসক্রিপশানে আমার একটা ইমেল আইডি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং এটাকে বাই করতে পারো। অবশ্যই তোমাদের পরীক্ষা পারপাসে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের পিডিএফ। দেখো, সবচেয়ে বড় কথা, তোমাকে আর কোথাও বইয়ে খুঁজতে হবে না, আমি প্রশ্ন এবং উত্তর একসঙ্গেই সবই দিয়ে দিয়েছি। এটা চলছে তোমার 4 নম্বর চ্যাপ্টার। দেখো, এমসিকিউ যেগুলো দরকার সেগুলো দিয়ে দিয়েছিস, মানে পুরো টোটাল প্যাকেজ। এবার দেখো ইউনিট 5 স্টেটস অফ ম্যাটার, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি। দেখো, এবার দেখো ইউনিট 6 কেমিক্যাল বন্ডিং, এখান থেকে 6 মার্কস রয়েছে। এই মুক্ত বদ্ধ সিস্টেম, এগুলো কিন্তু তোমাদের একটা পরীক্ষা আসতে পারে, অবস্থার অপেক্ষক কোনগুলো নয়। হ্যাঁ, এই ডেল্টা ই 0, ডেল্টা ই 0, এবং এখান থেকে অঙ্ক রয়েছে। গঠন তাপ এবং হেসের সূত্র খুব ইম্পর্টেন্ট, হেসের সূত্র অবশ্যই। এখান থেকে একটা অঙ্ক তোমাদের পড়ার তীব্র প্রবণতা হচ্ছে এন্ট্রপি, এবং এন্ট্রপি থেকে অঙ্ক। এন্ট্রপির একক, বিভিন্ন প্রক্রিয়া এন্ট্রপি কেমন পরিবর্তন হয়, সেখান থেকে এমসিকিউ পড়তে পারে। এবং এখান থেকে দেখো যে অঙ্ক কেমনভাবে তোমাদের দরকার, হ্যাঁ, সেগুলো দিয়েছি। তাপগতিবিদ্যার 3য় সূত্র রয়েছে। হ্যাঁ, এবার এমসিকিউ দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিয়েছি, যেগুলো তোমাদের পড়লে এগুলো তোমরা এমসিকিউগুলো কমন পাবে। এবার দেখো ইউনিট 7 ইকুইলিব্রিয়াম থেকেও 6 মার্কস রয়েছে, এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও। ভরক্রিয়া সূত্র, সাম্যধ্রুবক কার উপর নির্ভর করে, এখান থেকে অঙ্ক রয়েছে, কেপিকেসির অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। লাসাটের নীতি খুব ইম্পর্টেন্ট, এবং তারপর চাপ, তাপমাত্রার প্রভাব এমসিকিউ রয়েছে। দেখো, লুইস খার তত্ত্ব অনুসারে অ্যাসিড ক্ষারের সংজ্ঞা, এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আয়নন মাত্রা, এবং এখান থেকে দেখো এই আয়নন মাত্রা থেকে অঙ্ক কিন্তু প্রায় ইম্পর্টেন্ট, খুবই পড়ে এখান থেকে অঙ্ক। অনুবন্ধী অ্যাসিড ক্ষার, এগুলো ইম্পর্টেন্ট। বাফার দ্রবণ, আম্লিক বাফার, ক্ষারীয় বাফার খুব ইম্পর্টেন্ট। বাফার থেকে এবছর তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে, হেন্ডারসন সমীকরণ, ঠিক আছে? আর এই বাফারের অঙ্ক, এই অঙ্ক কিন্তু তোমাদের এবছর অবশ্যই থাকবে। বাফার থেকে ধরে নিতে পারো তোমরা শিওর পাচ্ছ। এবং দ্রাব্যতা গুণফল দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। দ্রাব্যতা গুণফল থেকেও পরীক্ষায় তোমাদের আসার এবছর তীব্র প্রবণতা রয়েছে। যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে আমি দেখো সেই রকম টাইপের প্রশ্নই দিয়েছি, তোমরা এগুলো করলেই কমন পেয়ে যাবে। এই অঙ্ক রয়েছে দ্রাব্যতা গুণফল, খুব সহজ অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে, সেই রকম সহজ অঙ্কই দেখিয়েছি। কেপিকেসি লাসাটের নীতি উদাহরণ সহযোগে লেখো।
এবার দেখো রেডক্স, রেডক্স থেকে তোমার 3 নম্বর আছে। এখানে কি কি করবে বলো তো? এখান থেকে একটা দেখো এই যে জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয় কিভাবে করবে আমি দেখো তোমার অনেকগুলো উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, সম্ভাব্য যত রকমের পড়তে পারে সব রকম দেখিয়ে দিয়েছি। এবং দেখো এই যে ব্যতিক্রম টাইপের জিনিস যেগুলো স্ট্রাকচার ছাড়া করা যায় না সেগুলো আমি দেখিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে। এবার দেখো এখান থেকে যেটা 2 নম্বর পরে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান অথবা জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান, কয়েকটা দেখো ইম্পর্টেন্ট দিয়েছি যেগুলো তোমাদের আসতে পারবে, এখান থেকেই তোমরা পেয়ে যাবে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে দেখো সমতা বিধান। এবার দেখো জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান, জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান। আচ্ছা এবার দেখো ইউনিট 9 হাইড্রোজেন, 3 মার্ক রয়েছে এখানে। প্রথমে দেখো গ্রুপ 1কে, হাইড্রোজেনকে গ্রুপ 1 গ্রুপ 7-এ রাখা হয় কেন, হাইড্রোজেন নিষ্ক্রিয় কেন, তারপরে জারক বিজারক হিসেবে কাজ করে হাইড্রোজেন, জ্বালানি হিসেবে হাইড্রোজেনের সুবিধা, এটা খুব ইম্পর্টেন্ট দেখেছো, 5 স্টার দেওয়া আছে। আচ্ছা এরপরে দেখো অর্থ প্যারা হাইড্রোজেনের পার্থক্য। হাইড্রোজেন থেকে দেখো মাত্র 3 নম্বর আছে, খুব বেশি করার দরকার নেই, আমি যেগুলো দিয়েছি এগুলোই করলে তোমরা কমন পেয়ে যাবে। হাইড্রাইড গ্যাপ বলতে কি বোঝায়, ইন্টারস্টিসিয়াল হাইড্রাইড হাইড্রোজেনের সঞ্চয়ক মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় কেন। আচ্ছা এরপর দেখো জলের হিমাঙ্ক স্ফুরাঙ্ক অন্যান্য গ্রুপ 16 হাইড্রাইডের অপেক্ষা বেশি কেন, জলকে সর্বজনীন বা বহুমুখী দ্রাবক বলে কেন, জলকে অ্যাম্ফিবোরিক দ্রাবক বলে কেন। একটা বিক্রিয়া উদাহরণ দেওয়া যেখানে জল জারক পদার্থ, ঠিক আছে, জারক বিজারক হিসেবে কাজ করে। আর জলের শনাক্তন কীভাবে করবে, ভারী জল কীভাবে উৎপাদিত হয়, ঠিক আছে, ভারী জলের কিছু রাসায়নিক বিক্রিয়া যেগুলো ধীরে ঘটে কেন, ডয়টেরো নাইট্রিক অ্যাসিড ডয়টেরো সালফিক অ্যাসিড কীভাবে তৈরি করবে। ভারী জল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ভারী জলের কিছু ব্যবহার। আর খরু জল কেন হচ্ছে দেখো বয়লারে ভারী জল ব্যবহার করা, খরু জল ব্যবহার করা যায় না, আর এই খরু জলের তোমার অঙ্ক কিন্তু পড়তে পারে। জলের ক্ষরতার কারণটা কি, কেন জল ক্ষর হয়, অস্থায়ী ক্ষরতা দূরীকরণে ক্লার্ক পদ্ধতি রয়েছে, ক্যালগন বা গ্রাহামের লবণ রয়েছে, ঠিক আছে, এগুলো করে নেবে। কোনটা বিশুদ্ধ জল, পাতিত না আইনমুক্ত জল, আইনমুক্ত জল আর মৃদু জলের পার্থক্য এগুলো। এবার দেখো এস ব্লক থেকে তোমার খাদ ধাতু মুক্ত অবস্থায় পাওয়া যায় কেন না, আর হাইড্রেশন আয়নগুলির ব্যাসার্ধ, হাইড্রেশন এনথালপি ক্রম। বেশিরভাগ লিথিয়াম শোধক অবস্থায় থাকে, এগুলো হচ্ছে তোমরা করে নেবে। ফটো ইলেকট্রিক এফেক্ট কারা দেখায়, লিথিয়াম কেন দেখায় না। সদ্য কাটা হয়েছে সোডিয়াম টুকরো চকচকে বাড়িতে রাখলে ধাতু পর্যন্ত নষ্ট হয়ে যায় কেন, ব্যাখ্যা। ধাতুগুলিকে কেন কেরোসিনে রাখা হয়, আর লিথিয়াম ধাতু কীভাবে সংরক্ষণ করা হয়। এবং দেখো এই যে তাপীয় স্থায়িত্বের ক্রম, মনোক্সাইড বা ক্ষার ধাতুর বীজাণু ক্ষমতার ক্রম, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই ক্রমগুলো 1 নম্বর টাইপের আসতে পারে বা 2 নম্বর। হাইড্রক্সাইডের ক্রম, জলের দ্রাব্যতার ক্রম, তাপীয় স্থায়িত্বের ক্রম। তারপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্যালাইডের ক্ষেত্রে কেমন হবে এবং কেন, ব্যাখ্যা সহ রয়েছে। লিথিয়াম ফ্লোরাইড জলে অদ্রাব্য, সিজিয়াম আয়োডাইড জলে দ্রাব্যতা খুব কম কেন। দেখো ক্ষার ধাতু ফ্লোরাইড আয়োডাইডের মধ্যে কোনগুলো জলে বেশি দ্রাব্য, কোনগুলো কম দ্রাব্য, সবই এখানে। নাইট্রেট লবণের স্থায়িত্ব, তারপরে পটাশিয়াম নাইট্রেট লিথিয়াম নাইট্রেট কি পার্থক্য করবে, সালফেটের দ্রাব্যতা, তাপীয় স্থায়িত্ব। কর্ণ সম্পর্কের জন্য লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কি সাদৃশ্য দেখা যায় সেগুলো। ক্ষার ধাতুগুলির প্রথম আয়ন এনথালপি, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর প্রথম আয়ন এনথালপি ক্ষার ধাতু বেশি এবং দ্বিতীয়টা অনেক কম হয় কেন। এই জাতীয় প্রশ্ন দেখো, সব আমি ডিটেলস বলছি না। বেরিলিয়াম হাইড্রাইড পলিমার গঠন করে কেন, পলিমার গঠনটা কেমন হবে, এর মধ্যে যে 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন অর্থাৎ 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ধন রয়েছে সেগুলো। কোনটার দেখো কোন ক্ষারীয় ধাতুর অক্সাইড হাইড্রক্সাইড উভধর্মী, ঠিক আছে, এর তাপীয় স্থায়িত্বের ক্রম। বেরিয়াম ক্লোরাইডের গঠন দেখো, বেরিয়াম সালফেট অধিক দ্রাব্য কিন্তু বেরিলিয়াম সালফেট দ্রাব্য, কিন্তু বেরিয়াম সালফেট অদ্রাব্য কেন। এর তাপীয় স্থায়িত্বের ক্রম। কর্ণ সম্পর্কের জন্য বেরিলিয়াম লিথিয়ামের অ্যালুমিনিয়ামের সাদৃশ্য কী কী। ক্যালসিয়াম কার্বাইডকে অ্যাসিটিলাইড আর বেরিলিয়াম কার্বাইডকে মিথানাইড বলা হয় কেন। এবার দেখো এখান থেকে কিছু এমসিকিউ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের করলে পরীক্ষায় কমন পাবে, সেই রকম দেখো এমসিকিউ দেওয়া আছে। এরপর দেখো পি ব্লক থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন।
থ্যালিয়ামের যেমন দু রকম হাইড্রক্সাইড হয়, বাকিগুলোর এরকম হয় না। বোরনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কী হয়, এই লুইস অ্যাসিড ক্ষমতার ক্রম খুব ইম্পর্টেন্ট। BF3-তে BF বন্ধন কাঙ্ক্ষিত মানের চেয়ে কম হয় কেন, বা BF3 BF4 মাইনাসে বন্ধন দৈর্ঘ্য আলাদা হয় কেন। আচ্ছা, এইগুলো তোমার ভালো করে নেবে। এইগুলো দেখো উত্তর সহ দেওয়া আছে, ফলে এইগুলোই ভালো করে তোমরা দেখে নেবে। বোরনের অস্বাভাবিক আচরণ কারণ, দেখো AlF6 3 মানে জানা আছে, কিন্তু BF6 3 মানে জানা নেই কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অজৈব বেঞ্জিন বা বোরাজিন কি? কার্বন সমযোজী যৌগ গঠন করে এবং বেশিরভাগ লেড আয়নীয় যৌগ কেন? এই আর্দ্র বিশ্লেষণটাও খুব ইম্পর্টেন্ট। দেখো CCl4 আর্দ্র বিশ্লেষণ হয় না, কিন্তু গ্রুপের অন্যান্য মৌলগুলো আর্দ্র বিশ্লেষণ ঘটে কেন? আচ্ছা, দেখো এরপরে যে অর্গানিক কেমিস্ট্রি বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের এখান থেকে ছেলেমেয়েদের খুবই সমস্যা, কি পড়বো না পড়বো, ভালো করে এগুলো বুঝে নাও। প্রথমে দেখো এই যে কার্বন পরমাণু সংকরায়িত অবস্থা নির্ণয়, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সংকরায়ন থেকে প্রশ্ন পড়তে পারে যে কোন কার্বন পরমাণু সংকরায়ন কেমন। তারপর দেখো কার্বন পরমাণু সংকরায়ন প্রকৃতি, এগুলো করবে। এরপরে সিগমা বন্ধন এবং পাই বন্ধন, কটা সিগমা আছে কটা পাই আছে সেইগুলো বের করা। আইপিসি নাম খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে কিছু ইম্পর্টেন্ট আইপিসি নাম করে দিয়েছি, ঠিক আছে? এই জাতীয় প্রবলেম তোমরা করে নিও। আইপিসি নাম দেখো তোমাদের করতে হবে অনেক কিছুই, আমি তো এখানে অনেক কিছুই উদাহরণ দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো ইলেকট্রোফাইল কাদের বলে, নিউক্লিওফাইল কাদের বলে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। MCQ আসতে পারে, দেখো চারটে দিয়ে দিল, এদের মধ্যে কোনটি ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল, এই ধরনের MCQ আসতে পারে, বুঝেছো? তারপরে এইরকম আসতে পারে, এখানে রেখাঙ্কিত যে এগুলোর ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল, ঠিক আছে? মাইনাস এফেক্ট অনুসারে অ্যাসিডের তীব্রতা, এই অ্যাসিডের তীব্রতাও কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। অলরেডি পরীক্ষায় এসছে এইরকম সব অ্যাসিডের তীব্রতা, বুঝতে পারছো? অ্যামিনের ক্ষারকত্ব বৃদ্ধি পাচ্ছে, প্লাস এফেক্ট যত বাড়ছে অ্যামিনের ক্ষারকত্ব বৃদ্ধি পাচ্ছে। আর এই CF3 গ্রুপ থাকার জন্য দেখো নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রনের লভ্যতা খুব কমে যাচ্ছে, ফলে এটা ক্ষার ধর্ম একদম নেই। তারপরে দেখো এগুলো অ্যাসিড ধর্মের ক্রম, প্লাস এফেক্ট যত বাড়বে তত আম্লিকতা কমে যাবে, এই যে আম্লিকতার ক্রমটা। দেখো এখানে SP কার্বন যদি COO গ্রুপে থাকে, SP কার্বনের তড়িৎ অনেক বেশি, তাই মাইনাস এফেক্টটা বেশি হবে। তারপর SP2 আর SP3 থাকলে তড়িৎ সবচেয়ে কম, তাই অ্যাসিড ধর্ম সবচেয়ে কম হবে। তারপর মাইনাস এফেক্ট শক্তির বৃদ্ধির ক্রম অনুসারে এরকম সহায়তাও বলতে পারে। দেখো এই যে গ্রুপগুলোকে ক্ষারকতা বৃদ্ধির ক্রম, এইসব এগুলো দেখো আয়নগুলোকে স্থিতিশীলতা বৃদ্ধির ক্রম অনুসারে সাজাতে হবে এই আয়নগুলোকে। এখানে যেহেতু প্লাস হয়ে আছে, ফলে যত ইলেকট্রন ঠেলে দেবে তত স্থায়িত্ব বেশি হবে। CF3 দেখো তোমার NH3 CBr3, এগুলো রয়েছে। দেখো এরপরে এই যে অ্যানায়নগুলো রয়েছে, অ্যানায়নগুলোর স্থিতিশীলতা কম, যত মাইনাস এফেক্ট বাড়বে তত অ্যানায়নগুলোর স্থিতিশীলতা বাড়বে। ফেনল দেখো অ্যালকোহল হচ্ছে বেশি আম্লিক কেন, এটার ব্যাখ্যা। ফেনলের রেজোনেন্স হচ্ছে, কিন্তু অ্যালকোহলে হয় না। অ্যানিলিনের ক্ষারকত্ব প্রাইমারি অ্যামিন মিথাইল অ্যামিনের চেয়ে কম হয় কেন,
এর এই যে রেজোন্যান্স করছে, রেজোন্যান্সের জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের দান করার ক্ষমতা কমে যাচ্ছে। ফেনল এবং ফেনক্সাইডের মধ্যে কোনটি বেশি সুস্থির এবং কেন? দেখ, ফেনলের মধ্যে তোমার প্লাস মাইনাস রয়েছে, যে ক্যানোনিক্যাল গঠনগুলো একই রকম হচ্ছে না, কিন্তু এখানে দেখো ক্যানোনিক্যাল গঠনগুলো সব একই রকম, প্রত্যেকটা শুধুমাত্র মাইনাস রয়েছে, তাই ফেনক্সাইডটা বেশি সুস্থির। আচ্ছা, এই দুটো আয়নের মধ্যে কোনটা সুস্থির হবে? দেখো, এই প্রথমটা অ্যালাইল, যে অ্যানায়ন অ্যালাইল কার্বোক্যাটায়ন, এটা রেজোন্যান্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করছে, কিন্তু পরেরটা রেজোন্যান্স নেই, শুধু ইন্ডাকটিভ, আর ইন্ডাকটিভের এফেক্ট অতটা বেশি নয়। অ্যালকিনের স্থায়িত্ব বৃদ্ধির জন্য অবশ্যই তোমরা হাইপার কনজুগেশন করবে। এখানে 12টা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন, হাইপার কনজুগেশন বেশি হবে, এটা 9টা। যত হাইপার কনজুগেশন কমবে তত স্থায়িত্ব কমবে। তারপর দেখো, এই যে সক্রিয় ইন্টারমিডিয়েটগুলিকে মুক্তমূলকে কার্বোক্যাটায়ন, কার্বনায়নগুলি চিহ্নিত করতে হবে। এগুলো তোমার কী ধরনের বিভাজন হচ্ছে? এটাতে দেখো সমবিভাজন, এই যে মুক্তমূলক, হ্যাঁ, দুয়েরটা অসমবিভাজন, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এটা হচ্ছে দেখো, এটাও অসমজ বিভাজন, কার্বনায়ন তৈরি হচ্ছে। এটাও অসম বিভাজন, এটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। মুক্তমূলকের স্থায়িত্ব দেখো, এটাও তোমার এই হাইপার কনজুগেশনের উপর নির্ভর করছে, যত হাইপার কনজুগেশন বাড়বে তত স্থায়িত্ব বাড়বে। আর এই যে দেখো, এই যে তিনটে আছে এর মধ্যে, হ্যাঁ, এটা স্থায়িত্ব বেশি, কারণ এস চরিত্র যত বৃদ্ধি পায় নিউক্লিয়াস তত ইলেকট্রন দ্বারা অধিক আকর্ষিত হয়, ফলে মুক্তমূলকের স্থায়িত্ব হ্রাস পেয়ে যায়। এই জন্য এটা স্থায়িত্ব সবচেয়ে বেশি, এটা স্থায়িত্ব কম। অ্যালাইলমূলক বেঞ্জাইলমূলকের স্থায়িত্ব অনেক বেশি, কারণ এই দুটো রেজোন্যান্স করে, তবে অ্যালাইলের থেকে বেঞ্জাইলটা বেশি স্থায়ী, এটা খেয়াল রেখো। তাই এখানে ক্রোমটা দেওয়া হয়েছে দেখো, এটা ট্রাইফিনাইল মিথাইল মুক্তমূলক, এটা সবচেয়ে বেশি, কারণ 3টে ফিনাইল, এখানে 2টো ফিনাইল, এখানে একটা ফিনাইল, এটা অ্যালাইল, বুঝতে পারছো? আচ্ছা, এইগুলো তোমার এই স্থায়িত্বের ক্রমগুলো ভালো করে নেবে, এগুলো পরীক্ষায় আসবে। এটা প্লাস হয়ে আছে, প্লাসে যত sp3 কার্বন থাকবে তত হচ্ছে সেটা স্থায়িত্ব বেশি, প্লাস। আর এটা দেখো sp স্থায়িত্ব সবচেয়ে কম হয়ে যাবে, sp কার্বন এটা মাইনাস হলে স্থায়িত্ব বেশি হতো, কিন্তু প্লাস তো স্থায়িত্ব কম হবে, এটা স্থায়িত্ব অনেক কম। রেজোন্যান্স তো স্থায়িত্ব দেয়, এই অ্যালাইল কার্বোক্যাটায়ন বা বেনজাইল, এগুলো রেজোন্যান্সের মধ্যে স্থায়িত্ব লাভ করে। হ্যাঁ, বেনজাইলের স্থায়িত্ব সবচেয়ে বেশি, এই যে দেখো 3টে বেনজিন রিং, স্থায়িত্ব সবচেয়ে বেশি। তাই ক্রোমটা দেখো, 3টে বেনজাইল, তারপর একটা বেনজাইল, এই 2টো বেনজাইল, একটা বেনজাইল, অ্যালাইল, টার্সিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, মিথাইল। আর এই যে ডাবল বন্ডে প্লাস, ট্রিপল বন্ডে প্লাস মানে সবচেয়ে স্থায়িত্ব কম। আচ্ছা, কী ধরনের বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে? দেখো, অসম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন তৈরি হয়, আর সমযোজী বিভাজনের ফলে যৌগ কী ধরনের বিভাজনের ফলে কার্বনায়ন, এখানেও অসম বিভাজনের ফলে কার্বনায়ন তৈরি হয়, এটা উদাহরণ দেখানো হয়েছে। সমযোজী বন্ধনের কী ধরনের বিভাজনের ফলে মুক্তমূলক হয়? এটা হচ্ছে তোমার সমবিভাজনের ফলে মুক্তমূলক তৈরি হচ্ছে, এই যে উদাহরণ দেখানো হয়েছে। এবার কার্বনায়ন স্থিতিত্ব দেখো, প্লাস এফেক্ট যত বেশি হবে তত কার্বনায়ন স্থায়িত্ব কমে যাবে, এই যে কমে গেছে। আর মাইনাস এফেক্ট পারলে কার্বনায়ন স্থায়িত্ব বাড়বে। অ্যালাইল বেঞ্জাইলের স্থায়িত্ব বেশি, আবার এই বেঞ্জাইল কার্বনায়ন স্থায়িত্ব সবচেয়ে বেশি, এই যে নিচে দেখো ক্রোম দেওয়া আছে, এই যে ক্রোমটা দেখতে পাচ্ছ, এই যে নিচের দিকে দেখো, যত বেশি এটা ফিনাইল থাকবে তত স্থায়িত্ব বেশি হবে, ফলে এই যে ক্রোমটা দেওয়া আছে দেখো, এই যে ক্রোমটা দেখো, এখানে 3টে ফিনাইল, তারপর 2টো ফিনাইল, তারপর একটা ফিনাইল, এই যে বেঞ্জাইল, এই অ্যালাইল, তারপরে এইটা টার্সিয়ারি স্থায়িত্ব এখানে কম। ওকে, আচ্ছা, ইথেনের সিসি বন্ধনের সুষম অসম বিভাজনের খণ্ডক কী তৈরি হবে? সুষম বিভাজন হলে মুক্তমূলক হবে, অসম হলে মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এগুলো কার্বোক্যাটায়ন দেওয়া আছে, এগুলো স্থায়িত্ব বৃদ্ধি, ওই যে প্লাস এফেক্ট, হাইপারকনজুগেট রেজোন্যান্স, এগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে। এগুলো দেওয়া আছে দেখো, এখানে CF2 টেনে নিচ্ছে, তাই স্থায়িত্ব কম, মিথাইল ঠেলছে পাচ্ছে, এটা রেজোন্যান্স হবে, স্থায়িত্ব বেশি। আর এটাতে অনেক বেশি রেজোন্যান্স হবে, আর এটা অ্যারোমেটিক সিস্টেম, তাই এটা স্থায়িত্ব সবচেয়ে বেশি। কার্বনায়নের স্থিতিশীলতার ক্রম এগুলো করবে, ইম্পর্টেন্ট রয়েছে। মুক্তমূলকের স্থায়িত্ব বৃদ্ধির ক্রম। একটি বিকারক যা কার্বনায়নের উৎসরূপে কাজ করে, এটা গ্রিগনার্ড। একটি গ্রুপ যা কার্বোক্যাটায়ন স্থায়িত্ব দেয় এবং কার্বনায়নকে স্থায়িত্ব দেয়, এটা হচ্ছে তোমার OCH গ্রুপ। কার্বোক্যাটায়ন যাকে লবণ রূপে রাখা যায়, ট্রাইফিনাইল ফ্লুওরোয়েট।
প্রোপিনের সঙ্গে এইচবিআর বিক্রিয়া কি উৎপন্ন হয়, এটা কি ধরনের বিক্রিয়া দেখাও। যৌগগুলিতে ইলেকট্রোফিলিক এবং নিউক্লিয়রিক কেন্দ্র, এটা আছে ইলেকট্রোফিলিক কেন্দ্র আর এটা আছে ইলেকট্রোলিক কেন্দ্র। আর ইলেকট্রোলিক কেন্দ্রগুলো হয়ে গেল। এবার দেখো BF4- অ্যানায়ন হওয়া সত্ত্বেও নিউক্লিওফাইল হিসেবে কাজ করে না কেন। BF4- ঋণাত্মক আধান সৃষ্টিকারী ইলেকট্রন জোড় বন্ধন গঠনের মাধ্যমে আবদ্ধ থাকে বলে এটি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে না। এটা ইলেকট্রোফাইল কেন, কারণ এখানে 6টা ইলেকট্রন আছে, তাই এটা অষ্টপূর্ণ হয়নি, তাই এটা ইলেকট্রোফাইল। এইগুলো যে দেওয়া আছে দেখো, কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল, এগুলো হচ্ছে তোমার কারণ দর্শাতে হবে, সঙ্গে এই কারণটাও দেওয়া আছে। আচ্ছা, এই বিক্রিয়াগুলো কী ধরনের বিক্রিয়া, সেই বিক্রিয়ার ধরন পড়তে পারে পরীক্ষায়। হ্যাঁ, প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রনিক জোড় বিক্রিয়া, অপরণ বিক্রিয়া, এগুলো দেখাতে হবে। যেসব বিক্রিয়া আক্রমণকে বিকারক এইগুলো থাকবে, সেটা কী ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হবে। NO2+, এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, OH- নিউক্লিওফিলিক, আর Cl- মুক্তমূলক হবে। কীরকম যুদ্ধ বিক্রিয়া চেঞ্জ হয় দেখো, sp2 থেকে sp3, অপনয়নে sp3 থেকে sp2। আর নিউক্লিয়রিক প্রতিস্থাপন বিক্রিয়া SN1 এর প্রথম ধাপে হয় sp3 থেকে sp2, দ্বিতীয় ধাপে sp2 থেকে sp3। আর SN2 ক্ষেত্রে sp3 থেকে sp3, কোনো পরিবর্তন নেই। এবার দেখো MCQ, এখানে তোমার MCQগুলো আমি সব ব্যাখ্যা করছি না, তোমরা জাস্ট দেখে নাও। এই যে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা, এগুলো ইম্পর্টেন্ট। এস চরিত্র বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। -I প্রভাব সম্পন্ন গ্রুপ কোনটা, +I প্রভাব সম্পন্ন গ্রুপ, -I এফেক্টের ঊর্ধ্বক্রম, এইগুলো খুব ইম্পর্টেন্ট MCQ কিন্তু, ঠিক আছে। +I এফেক্টের ঊর্ধ্বক্রম, এই অ্যাসিড ধর্মের ক্রম, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নেবে। ক্ষারক সময়ের তীব্রতার ক্রম দেখো, এই ক্ষারক সময়ের তীব্রতার ক্রম, এই এরটা হবে, এইটা সঠিক উত্তর। যে যত মিথাইল গ্রুপ বাড়বে তত ক্ষারকত্ব বাড়বে। কোনটিতে sp কার্বন রয়েছে, তারপরে এই C2C3 কার্বনের হাইব্রিডেশন কী হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্বোকাটায়ন স্থায়িত্বের ক্রম বা IPC নাম, কার্বনায়ন স্থায়িত্ব, এগুলো খুবই তোমার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, এগুলো তোমরা ভালো করে MCQগুলো করে নেবে, খুব ইম্পর্টেন্ট MCQ। IPC নামকরণে কার্যকরী মূলকগুলোর প্রাধান্যের যে ক্রম, কার্বোকাটায়নের সুস্থিতি বা ঊর্ধ্বক্রম, স্থায়িত্বের ক্রম, কার্বোকাটায়নের কার্বন পরমাণু সংকরণ অবস্থা কি, sp2, এই কার্বনায়নগুলোর স্থায়িত্বের ক্রম কী হবে, কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল, এই জাতীয় প্রবলেম কিন্তু পরীক্ষায় পড়বে। এই যে বিক্রিয়াটা কী ধরনের বিক্রিয়া, এগুলো খুবই ইম্পর্টেন্ট MCQ। কোনটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কোনটি জুট বিক্রিয়া, এই বিক্রিয়াটা কী ধরনের বিক্রিয়া। তারপরে কোন ক্ষেত্রে অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হয় না, SN2 বিক্রিয়া। নিউক্লিওরিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আক্রমণকারী বিকারক কোনটা, এই সমস্ত সবই ইম্পর্টেন্ট। কোনটি ইলেকট্রোফিলিক বিকারক, কোনটি নিউক্লিওফিলিক বিকারক। দেখো একটু বেশি করে MCQ দিয়েছি, কারণ এই কোটাই প্র্যাকটিস করলে তোমাদের আর কোথাও কিছু প্র্যাকটিস করার দরকার নেই, বুঝতে পারছো। খুব ইম্পর্টেন্ট তোমাদের এই কটা দিয়ে দিয়েছি। এটা সর্বাধিক স্থায়িত্ব কথা, এটা হচ্ছে অ্যারোমেটিক। আর এগুলোর মধ্যে দেখো সবচেয়ে সুস্থিত কোনটা হবে, এটা হচ্ছে এইটা হবে না, সরি, হাইপার কনজুগেশন দ্বারা স্থায়িত্ব লাভ করে, এটা হাইপার কনজুগেশন দ্বারা স্থায়িত্ব লাভ করে না, তাই এটাই সঠিক উত্তর, ঠিকই আছে। সুষম বিভাজনের ফলে উৎপন্ন হয় কি, মুক্তমূলক। কোনটির ক্ষেত্রে কেন্দ্রস্থ কার্বনায়ন কি 6টি ইলেকট্রন থাকে, এটা হচ্ছে কার্বনায়ন, এই কার্বোক্যাটায়ন। এরকম নাম দিয়ে বলতে পারে যে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা, তার মানে এটাকে তোমার প্রথমে নামটাকে স্ট্রাকচারে নিয়ে যেতে হবে, তারপরে বের করতে হবে, বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এই জাতীয় প্রবলেমগুলো তোমরা কিন্তু ভালো করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট MCQ, তোমরা এগুলো প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। আমি আর আজকের বাড়াচ্ছি না, অনেকটাই বেশি হয়ে গেছে। নেক্সট ভিডিওতে তোমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব, এবং তোমাদের কোন চ্যাপ্টারটা আলোচনা করলে ভালো হয় সেটা তোমরা আগে জানিও, সেই মতো আলোচনা করব। ওকে, তাহলে তোমরা আবারও বলছি, দেখো যদি ওই PDFটা একসঙ্গে তোমরা পেতে চাও, বাই করতে চাও, তাহলে কিন্তু আমি নিচে ইমেল ID দেবো, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে নিও। ওকে, তাহলে আজকের মতো রাখছি, ভালো থেকো, বাড়িতে থেকো এবং ভালো করে পড়াশোনা করো। ওকে।